লেখক উজ্জ্বল সংযুক্তার নিয়তির পরিহাস। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের গল্প, নিয়তির পরিহাস। আমার তখন বয়স 15+। সুন্দরী আমি কোনো কালেই ছিলাম না, তবে একটা শান্ত স্নিগ্ধ চেহারা পেয়েছিলাম। খুব ছোট্টটি থেকে গোলুমলুই ছিলাম, তবে আহামরি দেখতে না হলেও আর 5টা মেয়ের থেকে একটু আলাদাই ছিলাম। চাপা রঙের হলেও শ্যামবর্ণের উজ্জ্বল ছটায় যেন চারপাশে একটা অলৌকিক জ্যোতিতে পরিপূর্ণ হয়ে উঠত। আমি বলছি না, আমার মা বলতো। হয়তো এটাই আমার পরিচিতি ছিল, হয়তো তার জন্যই বাড়ি হোক অথবা পাড়া প্রতিবেশীদের কাছে আমি ছিলাম আদরের পাত্রী। মায়ের থেকে পেয়েছিলাম সুমিষ্ট ভাষা এবং সুমার্জিত আচরণ, তাই হয়তো পাড়ার যার সামনেই পড়তাম সেই জন্যই আগ বাড়িয়ে কথা বলতে ছাড়ত না। মায়ের কাছে শুনেছি খুব ছোটটি যখন ছিলাম আমায় নাকি প্রায় খুঁজে পাওয়া যেত না, কেউ না কেউ আমায় নিয়ে যেত কোলে করে। আমার আদো আদো কথায় নাকি মন ভরে উঠত সকলের। মা বলতো আমার নাকি চেনাশোনা মানুষের প্রয়োজন হতো না, সবার সাথে মিশে যেতাম ক্ষণিকের ভিতরে। আর এই স্বভাবের জন্যই আমার কপাল পুড়েছিল সেই ছোট্টটি থেকেই। মা ঠাকুমাকে বলতে শুনেছি ছোট্ট শিশুরা নাকি ঈশ্বরের সমান হয়, তাদের মধ্যে ঈশ্বর বাস করেন। যদি এমনই হয় তবে সেন বাড়ির দাদুটা আমায় আদরের নামে আমার গোপন স্থান স্পর্শ করে কি সুখে সুখী হতেন। তখন ওই বয়সে বুঝি কি করে। কেবল সেন বাড়ির দাদুটাই নয়, মিষ্টু জেঠুও এমনটাই করত, এমনভাবে আদর করত যে দম বন্ধ হওয়ার জোগাড়। যতই ছটফট করতাম বাঁধন থেকে আগলা হতে, ততই জাপটে ধরত আষ্টে পৃষ্ঠে। আর সবার অলক্ষ্যে ওনার হাতটা আমার গোপন স্থানে ঘুরে বেড়াতো যত্রতত্র। শেষে বিরক্ত হয়ে চোখে মুখে খামচে দিয়ে ছাড়া পেয়ে বলে উঠতাম, মিষ্টু জেঠুটা পচা, আমায় আর আদল করবে না বলে দিচ্ছি। আমার মুখটা তখন রাগে লাল হয়ে উঠত মিষ্টু জেঠুর উপরে, নাকটাও ফুলে উঠত অসম্ভব রাগে। আমার যত রাগই হতো না কেন, আমার রাগ দেখে আরও খুশি হতো মিষ্টু জেঠু। তখন বয়সে আমার পক্ষে বোঝার উপায় বা বোধগম্য কোনোটাই ছিল না এইসবের কারণ। একদিন মায়ের কোলে শুয়ে আদর খেতে খেতে বলেই দিয়েছি, সেন দাদু আর মিষ্টু জেঠু আমার সাথে কেমন করলে। আমার কথার শেষে মা চমকে উঠেছিল। লক্ষ্য করেছিলাম মায়ের দু চোখে জল বয়ে গেছিল। আমায় সজোরে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠেছিল মা, যদিও তখন বুঝিনি মায়ের কেঁদে ওঠার কারণ। পরবর্তীতে বুঝিয়ে দিতে হয়নি মায়ের কান্নার অর্থ। সেদিনের পর থেকে সেন বাড়ির যাতায়াত আমার নিষিদ্ধ হয়েছিল। এছাড়াও প্রতিবেশী মিষ্টু জেঠুর ধারে কাছেও আমায় ঘেঁষতে দিত না মা। সেই ঘটনার কয়েকদিন পরে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়, মা বাবার বেশ উঁচু আওয়াজে তর্ক বিতর্কের কারণে। আমি বরাবরই বাবাকে জড়িয়ে ঘুমাতাম। বাবার শরীরে একটা মিষ্টি সুগন্ধ আমায় বাবার কাছে আসতে বাধ্য করত। আমিও যেন বাবার সর্বশ্রেষ্ঠ আকর্ষণ ছিলাম। বাবা আদালত থেকে এসেই আমার খোঁজ করত। আমায় না দেখলে বাবা মুহূর্তেই বিচলিত হয়ে উঠত। আদালতের পরিধানে কোলে তুলে খানিকটা আদরের পরে অন্য যা কিছু করত। সত্যি কথা বলতে মায়ের থেকে আমি বাবারই আদর পেতাম বেশি। আর আদালত ফেরত বাবার পকেটে থাকতো আমার প্রিয় দুধ চকলেট। আদরের শেষে দুহাত ভরে দুধ চকলেট নিয়ে দৌড় দিতাম ঠাকুমার কাছে। ঠাকুমাকে একটা চকলেট দিয়ে এসে গুছিয়ে বসতাম বাবার চেয়ারে। চকলেটগুলো সাজিয়ে রাখতাম টেবিলে। একটা করে চকলেট মুখে দিয়ে আয়েশ করে খেতাম মনের আনন্দে। মা চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকতেই একটু থমকে দাঁড়িয়ে চোখ গোল গোল করে বলে উঠতেন,
তুমি আবার এক গাদা চকলেট এনেছো মেয়ের জন্য? তোমাকে না কতবার এই সব আনতে বারণ করেছি? মায়ের হাত থেকে চায়ের কাপ নিতে নিতে হেসে উঠে বাবাকে বলতে শোনা যেত, কেন এত রাগ করছো? হাতে চকলেটগুলো পেয়ে তোমার মেয়ের খুশিতে ভরে ওঠা মুখটি দেখেছো কোনো দিন? তাহলেই বুঝতে কেন চকলেট আনি রোজ মেয়ের জন্য। বাবার কথায় মায়ের মুখটা আরও গম্ভীর হয়ে উঠত। তখনই বিরক্ত হয়ে বলতো, এত মিষ্টি খেলে এই বয়সে দাঁতের কি অবস্থা হবে ভেবেছ? বাবার থেকে ফিরে আমার দিকে চোখ রাঙিয়ে বলতো, কি রে, এতগুলো চকলেট তুই একাই খাবি নাকি? মায়ের দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলতাম, আমি কি একাই খাই নাকি কোনোদিন? এই তো ঠাকুমাকে দিয়ে এলাম, এবার তোমারটা নাও। আমার তো মোটে এই কটা, বলে খিলখিল করে হেসে উঠতাম। বাবা মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, বিশেষ করে আমায় নিয়ে। এমন বাবা মাকে মাঝরাতে তর্ক বিতর্ক করতে দেখে অবাক হয়েছিলাম সেদিন। দুজনের মধ্যে কি নিয়ে এত উষ্মা? সেই কারণটি জানতে ঘাপটি মেরে শুয়েছিলাম। বাবার চোখে সেদিন আগুন দেখেছি। মায়ের অনুরোধ আকুতি মিনতির প্রতি ভ্রুক্ষেপ না করে উত্তেজিত হয়ে সেই রাতেই ঘর থেকে বেরোনোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। তবে মায়ের প্রার্থনায় ক্ষান্ত দিয়ে শান্ত হয়ে শুলেন আমায় জড়িয়ে ধরে। তবে সেদিন রাতে বাবার এত উষ্মার কারণ যে আমায় ঘিরে সেটা বুঝতে অসুবিধা হয়নি। বাবার সেদিন রাতের অতিরিক্ত উষ্মার কারণটা দিন কয়েকের প্রকাশ্যে এলো। পরের দিনটি চলছিল অন্য দিনের মতো। বাবাও সময় মতো শান্ত হয়ে আদালতে চলে যায়, যেন গত রাতে কিছুই হয়নি। পরের দিনটাও অন্য দিনের মতো ব্যতি ব্যস্ততায় কেটে গেলেও অনেক রাতে মিষ্টু জেঠুর বাড়িতে আকস্মিক আগুন লাগে মধ্যরাত্রিতে। চারিদিকে হইচই হচ্ছিল। মা আমাকে কোলের ভিতরে নিয়ে শুয়েছিল। বাবা অন্ধকার ঘরে ভেতরে ক্রমাগত পায়চারি করে যাচ্ছিল। অনেকক্ষণ থেকে বাবার কাছে যাব বলে বায়না করে শেষে মায়ের কোলেই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতের হইচইতে আমার ঘুম ভাঙলে অনুভব করি মা সজোরে আমায় জড়িয়ে ধরে কেঁপে কেঁপে উঠছে। বাবা তখনও ঘরের ভেতরে পায়চারি করতে করতে মাঝে মাঝে প্রচণ্ড উল্লাসে এক হাতের উপরে আর এক হাতের প্রহার করে আনন্দিত হচ্ছিল। কারণ যদিও আমি বুঝিনি সেদিন, তবে অনেক পরে বুঝতে পেরে চমকে উঠেছি। পরের দিন দেখলাম মিষ্টু জেঠুর বাড়িটা সম্পূর্ণ বশীভূত। জেঠুর অর্ধদগ্ধ শরীরটা ঘিরে পাড়ার মানুষের জনপ্লাবন, তার ভেতরে পুলিশের ভিড়। আমায় ঘরের ভেতরে রেখেই মা পাশে বসে আগলে ছিল। যতই মাকে জিজ্ঞেস করি, মা বলো না মিষ্টু জেঠুর কি হয়েছে, মা কেবলই এড়িয়ে যায় আমার প্রশ্ন। আসলে মিষ্টু জেঠু ছিল বিপত্নিক। যৌবনকালেই সন্তান জন্ম দেওয়ার সময় হাসপাতালে মৃত্যু হয় মিষ্টু জেঠিমার। তবে থেকে একাকী জীবন নির্বাহ করে আসছিলেন। এক বৃদ্ধা মা ছিলেন, সেও বেশ কিছুদিন হলো গত হয়েছেন। কারোর সাথে পাছে থাকতেন না। পারিবারিক রোজগারেই একাকী মানুষটার চলে যেত যেমন তেমন ভাবে। আমাদের বাড়ির সাথে সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, তবুও মানুষটাকে খারাপ বলা চলে না কোনো মতেই। আমার সে ছোট্টবেলায় দেখা মিষ্টু জেঠুর জ্বলন্ত অর্ধদগ্ধ মর্মান্তিক মৃত্যুর কারণ আমার কাছে স্পষ্ট ছিল না। তবে একটা কথা আমার ছোট্ট মস্তিষ্কে আলোড়ন করেছিল, মিষ্টু জেঠুর মৃত্যুতে বাবার অকারণ উল্লাস স্বাভাবিক ছিল না। মিষ্টু জেঠুর মৃত্যুর মাস ঘুরতে না ঘুরতেই সেনদাদুর পথ অ্যাক্সিডেন্টে সম্পূর্ণ অকর্মণ্য হয়ে হাসপাতালের বিছানায় দীর্ঘদিন কাটানোর পরে বাড়ি ফিরে সম্পূর্ণ বিছানায় পড়ে যাওয়াটাও আকস্মিক ছিল না। কিছুটা বড় হয়ে বুঝেছিলাম অনেকটাই। দুটোর ঘটনাবলীর পরে মায়ের চোখে দেখেছিলাম বাবার প্রতি এক ভয়ার্ত অনুভূতি। বাবার নাম ডাক ছিল বেশ। আদালতের বড় উকিলদের মধ্যে তিনি একজন। উপর থেকে অমায়িক সদা হাস্য উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বাবা। একমাত্র মেয়ে হওয়াতে বাবার আদুরে মেয়েই ছিলাম। তবুও কেন জানি না বাবার বাইরের ব্যক্তিত্বের সাথে ভেতরের চরিত্রটার আমূল পরিবর্তন। সেই বয়সেই এটা লক্ষ্য করেছিলাম আমি। বাবার একটা দিক এটাও ছিল আমার খবর নেওয়া প্রতিটা ক্ষণে ক্ষণে। বাবার অনুপস্থিতিতে আমার দিনচর্চার বিষয়বস্তুগুলোর প্রতিটি সময়ের বৃত্তাংশ মায়ের থেকে আদায় করে নিত বাড়ি ফেরার পথে।
আমায় স্কুলে ভর্তি করার পরে মায়ের দায়িত্ব আরও বেড়ে গেছিল। বাবার আদেশ ছিল স্কুলের সময়কালে আমার উপরে নজর রাখতে হবে মাকেই। মা অস্থির হয়ে উঠেছিল বাবার আদেশে। সংসারের যাবতীয় কাজের পরে সারাদিন স্কুলে আমার জন্য অপেক্ষা করাটাও একটা বিরক্তকর ব্যাপার ছিল মায়ের কাছে। কিন্তু বাবা কোনো কথাই শুনতে চাইতেন না। অবশেষে আমার স্কুলের সময় সারাক্ষণ থাকার জন্য একটি মাঝবয়সী মহিলাকে নিযুক্ত করে বাবা। সেই মহিলার দায়িত্ব ছিল আমায় সাথে করে স্কুলে নিয়ে যাবে এবং স্কুল শেষ হওয়া অবধি ওখানেই অপেক্ষা করবে। এছাড়াও প্রতিটি ক্লাসের পরে একবার করে আমায় সচক্ষে দেখে আসবে। বাবার এই অযৌক্তিকর আদেশ স্কুল কর্তৃপক্ষ প্রথমটা মেনে নিতে অস্বীকার করে, পরে অবশ্য মেনে নেয়। যতদিন এগোচ্ছিল আমার উপর বাবার এইভাবে নজরদারি করাটা অসহ্য হয়ে উঠছিল। আমাকে কারোর সাথে মিশতে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই নিয়ে মা তীব্র প্রতিবাদ করত। তুমি মেয়েকে যদি কারোর সাথে মিশতে দেবে না, তাহলে মেয়ের স্বাভাবিক বুদ্ধির সঞ্চার কেমন করে হবে? কেবল বই এবং স্কুলের শিক্ষায় পরিপূর্ণ হয় না মানসিক বিকাশ। তার জন্য বন্ধু সহপাঠীদের সান্নিধ্যের প্রয়োজন হয়। কবে বুঝবে তুমি? কিন্তু বাবা তো বাবাই। মায়ের দিকে চোখ রাঙিয়ে আঙুল তুলে নিঃশব্দে ধমকে দিয়ে বুঝিয়ে দিতেন তিনি যেটা করছেন তার মেয়ের ভালোর জন্যই করছেন। মায়ের এরপরে আর মুখ খোলার সাহস হতো না। বাবার অবর্তমানে আমায় জড়িয়ে চোখের জল ফেলে যেত নিঃশব্দে। আসলে অল্প বয়সেই আমি পরিপক্ক হয়ে উঠেছিলাম পারিবারিক গতিবিধির কারণে। দেখতে দেখতে আমার দ্বাদশ বর্ষ অতিক্রম হয়ে গেছিল। তখন আমি ক্লাস 8-এর ছাত্রী। একদিন সন্ধ্যার পরে পড়তে বসে পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠে। অসহ্য যন্ত্রণার অনুভূতিতে প্রায় চিৎকার করে উঠেছিলাম। আমার চিৎকারে মা দৌড়ে এসেছিল পাশের ঘর থেকে। এসেই আমায় জড়িয়ে ধরে বলেছিল, কি হয়েছে তোর? এমনভাবে চিৎকার করে উঠলি কেন? অনেক কষ্টে বুঝিয়ে বললাম, পেটে অসহ্য যন্ত্রণা, হঠাৎ করে কেন হলো বুঝতে পারছি না। আমার অবস্থা দেখে প্রথমটা মা ভয়ার্ত হয়ে উঠলেও পর মুহূর্তে শান্ত হয়ে বলেন, তোর যা বয়স, এই বয়সে এমনটা হওয়া স্বাভাবিক। তোর প্রথম ঋতুস্রাব হয়েছে, এতে ভয়ের কিছু নেই। উঠে টয়লেটে গিয়ে বস, আমি আসছি কিছু জিনিসপত্র নিয়ে। সেদিন মা আমার সাথে টয়লেটে গিয়ে অনেকক্ষণ ছিল। সব কিছু বিশদে বুঝিয়ে তবেই ছেড়েছিল। টয়লেট থেকে স্নানের পরে নতুন বস্ত্র পরিয়ে বিছানায় পরম যত্নে এনে শুয়ে ঠান্ডা পানিও এনে মুখের সামনে ধরে বলেছিল, প্রত্যেক মেয়ের জীবনে এই দিনটি আসে, তাই ভয়ের কিছু নেই। প্রত্যেক মাসেই এই প্রক্রিয়া হতেই থাকবে। এই ঋতুস্রাবই নারীর জীবনে পরিবর্তনের পথ দেখায়। তার মানসিক এবং শারীরিক বিকাশের সমৃদ্ধি সাধনের প্রারম্ভিক পথ প্রদর্শক। কুমারী মেয়েটি নারী হয়ে ওঠার সূচনা মাত্র। এখন থেকে তোকে শিশুসুলভ আচরণ থেকে বিরত থাকতে হবে। অযথা উশৃঙ্খল হওয়া থেকে নমনীয় হতে হবে। স্থানকাল পাত্রের বিবেচনা বোধে সংযম হওয়ার বিষয়গুলো নজরে রাখতে হবে। এটা মনে রাখতে হবে, তুমি আর শিশুটি নও। বড় বড় চোখে অসীম বিস্ময়ে মায়ের কথাগুলো হৃদয়ঙ্গম করে যাচ্ছিলাম। এটুকু বুঝতে পেরেছিলাম, আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সন্ধ্যাকালীন বিরতির খানিক পরে বাবার গৃহে প্রবেশের সূচনা পাই। বিছানায় শুয়ে শুয়েই প্রতিদিনের মতো সদর দরজা থেকে আওয়াজ দেয়, আরে মিমি, কোথায় গেলি আমার সোনা মেয়েটা? দেখ আজ তোর জন্য কি এনেছি। বাবার উপস্থিতি বুঝতে পেরে মা এগিয়ে গেছিল বাবার সামনে। ভেতরের ঘরে শুয়ে মায়ের চাপা আওয়াজ কানে না আসলেও বুঝতে পারলাম বাবাকে অনুচ্চ আওয়াজে বলে যাওয়া কথাগুলো। খানিকক্ষণ পরে বাবার মেয়ের প্রতি উল্লাসের প্লাবনে ভাটা পড়তে দেখে বুঝলাম আমার আজকের ঋতুস্রাবের ঘটনাটি বাবার কানে যাওয়াতে পরিবেশ শান্ত। সেদিন আর বাবা আমার কাছে আসেনি। পরের দিন আদালত যাওয়ার আগে একবার আমার ঘরের দরজার সামনে এসে বলেছিলেন, মা, মিমি, কয়েকদিন বিশ্রাম করো, এখনই স্কুলে যেতে হবে না। যদি কিছু অসুবিধে বোধ হয় মাকে বলো, আমায় যেন সূচনা দেয়। বিছানায় বসে বসে ঘাড় নাড়িয়ে সম্মতি দিয়েছিলাম। প্রায় 1 সপ্তাহ মা বাবা বাড়ি থেকে বেরোতে দেয়নি সেবার।
হপ্তা পরে স্কুল যাওয়ার জন্য বাড়ির বাইরে আসতেই নজর আটকে গেছিল পরিস্থিতি দেখে। এতদিন আমার স্কুলের দেহরক্ষক ছিল যে মাঝবয়সী মহিলাটি, আজ থেকে তার সাথে আর একজন শক্ত সমর্থ ব্যক্তিও সংযোগ হয়েছে সেই দলে। এতদিন স্কুলের গাড়িতে যাওয়া আসা করেছি, আজ থেকে আমার জন্য সম্পূর্ণ স্বতন্ত্র একটি গাড়ির ব্যবস্থা। এটা দেখে আমি চমকে উঠেছিলাম। প্রথম দিন বাবা উপস্থিত থেকে আমায় স্কুলে পৌঁছে দিয়ে আসে এবং স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের সাথে আলোচনার পরেই স্কুল ছাড়েন। বাবার কাণ্ড কারখানা দেখে আমার নাভিশ্বাস হয়ে ওঠার উপক্রম প্রায়, কিন্তু উপায়ও ছিল না বাবার সামনে মুখ খোলার। অগত্যা মেনে নেওয়া সব কিছুই ছিল অনিবার্য। আমার জন্য এত দুর্ভেদ্য দুর্গের রচনা করেও কি আমার ভাগ্যের রেখাকে পাল্টাতে পেরেছিলেন বাবা? যদি পাল্টাতে পারতেন তাহলে হয়তো আজ আমায় এই বেশ্যালয়ের অন্ধকার কুঠুরিতে যৌবনের দিনগুলো কাটাতে হতো না। আমার জীবন রেখায় যে লেখা ছিল আমি বেশ্যালয়ের বেশ্যা হব, সেদিন নিয়তি আমার সাথে পরিহাস করেছিল। তবুও প্রশ্ন থেকে যায়, এত সব কিছুই কি আমার অদৃষ্টে লেখা ছিল, না বাবার কৃতকর্মের ফলে আমার জীবনে এই পরিহাস প্রাপ্তি ছিল? উত্তর আমার জানা ছিল না। এর সঠিক উত্তর তো ঈশ্বরই জানেন। আজ আমার নিজের বলে এই ধরিত্রীতে কেউ নেই। অকালেই ঝরে গেছে সকল সম্পর্ক। আমি নিজেও কি জীবিত? কলুষিত শরীরটাই যা এখনো অবস্থান করছে। মন, আত্মা কবেই ঈশ্বর প্রাপ্তি হয়েছে সে হিসেব রাখতে পারিনি আজও। আসলে বাবা নিজের ধনসম্পত্তির মতোই আমাকেও নিজের সম্পদ ভেবে নিয়েছিলেন। মায়ের ভয় এই নিয়েই, যদিও মায়ের সাহসে কুলাতো না বাবার সামনে প্রতিরোধ গড়ে তোলার। আমার কুমারী থেকে কিশোরী হয়ে ওঠার সময় বাবার চোখে দেখেছিলাম এক বিবর্ণ অপ্রতিকূলতার ছটপট। এইসবের কেন্দ্রীকরণ আমায় ঘিরে, এটা বুঝতে অসুবিধা ছিল না। আমার আজও প্রশ্ন, আমি কি ছিলাম আমার বাবার কাছে? বাবার অজস্র ধনসম্পত্তির মতো আমিও কি এক জড় পদার্থ ছিলাম? যদি আমি তার আদরের সন্তান হতাম, তাহলে আমায় নিয়ে বাবা কেন এত হতাশা পীড়িত হতেন? আমায় ঘিরে কেন এত নিরাপত্তাহীনতায় ভুগতেন? যদি আর 5টা কন্যা সন্তানের চোখে আমায় দেখতেন, তাহলে হয়তো আজকের এই দিনটা আমায় দেখতে হতো না। আমার ঋতুস্রাবের পরই শরীরবৃত্ত দিন দিন বৃদ্ধি পেয়ে চলছিল আমার অজান্তেই। মাঝে সাঝে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চমকে উঠতাম। সামনের এই প্রতিবিম্ব কি সত্যি আমার? যখন 14 বছর অতিক্রমণ করে যায়, আমি তখন 10ম শ্রেণীর ছাত্রী। স্কুল ড্রেসের আড়ালে আমার দেহ সৌষ্ঠবের বারবারন্ত দেখে একদিন মা বলেই দিয়েছিল, কি করেছিস নিজের অবয়বের? এই বয়সেই এত বারবারন্ত ঠিক নয়, দুষ্ট নজর পড়তে দেরি হয় না। সেদিন সত্যি রাঙা হয়ে উঠেছিলাম। মুখ নিচু করে উত্তরে বলেছি, এর জন্য কি আমি দায়ী মা? কাছে এসে নিজের চোখের এক চিলতে কাজল নিয়ে আমার মাথার এক কোণে লাগিয়ে বলেছিল, মা, না রে, তোর দোষ কোথায় এর জন্য? সবই তো বিধাতার দান। তবে বাইরের দুষ্ট নজর থেকে সাবধানী পদক্ষেপে চলাফেরা করার চেষ্টা করবি। তাছাড়া তোর বাবা যে তোর জন্য সব রকমের সুরক্ষিতকরণের ব্যবস্থা করে রেখেছে, এটাই একদিকের সান্ত্বনা। মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সবে বয়স আমার 15 উত্তীর্ণ। খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। ফল বেরোনোতে মাস 2 সময় থাকায় একদিন আদালত থেকে বাবা ফিরতেই আমি নিয়ে গেছিলাম চায়ের সরঞ্জাম। ইদানিং বাড়িতে আমার পরিধান ছিল ঢিলে ঢালা বস্ত্র, নাইটি আর কি। আমায় দেখে বাবা উঠে দাঁড়িয়ে চায়ের সরঞ্জাম আগ বাড়িয়ে নিয়ে বসেছিলেন এবং বলেছিলেন, মা কোথায় তোর? সংক্ষিপ্ত উত্তরে বলেছি,
মা রান্নাঘরে ব্যস্ত, তাই আমার হাতে পাঠালো। ও, তা বেশ ভালোই হলো, তোর সাথে কয়েকটি কথা বলার ছিল বলেই চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বসতে বলেন। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, বাবা বলাতে অদূরে একটি টুলে বসে বাবার দিকে প্রশ্নসূচক নয়নে তাকিয়েছিলাম। চায়ের পেয়ালায় কয়েক চুমুক দেওয়ার পরে বলতে শুরু করেন। সামনেই তো কিছুদিনের ভেতরে পরীক্ষার রেজাল্ট বেরোবে, কিছু ভেবে রেখেছিস আগে থেকে যে কোন বিষয় নিয়ে উচ্চশিক্ষার সিলেবাস শুরু করবি? মাথা নাড়িয়ে বলেছি, আমার প্রিয় সাবজেক্ট তো অঙ্ক, তাই অঙ্ক ইংরেজি নিয়েই পড়তে ইচ্ছা। এখন তুমি যা ভালো বুঝবে সেটাই হবে। কথাগুলো বলে মাথা নিচু করে নখ খুঁড়ছি। ততক্ষণে মায়ের প্রবেশ, হাতে দুটি পাত্রে গরম গরম পকোড়া নিয়ে। বাবার সামনে রেখে ইশারায় আমায় নিকটে আসার আহ্বান করে বলেন, বাবা মেয়েতে কি এমন আলোচনা হচ্ছিল আমি আসাতে বাধা পড়ল? বলেই মৃদু হেসে পকোড়ায় মনঃসংযোগ করতে ইশারা করেন। মায়ের প্রশ্নের উত্তরে আমি কিছু বলতে যাব, তখনই বাবা বলে উঠলেন, ওই আগে কি বিষয় নিয়ে পড়বে সেই আলোচনাই হচ্ছিল। খানিকক্ষণ চা পকোড়াতে মনঃসংযোগের পরে মা হঠাৎ বলে ওঠে, মিমির তো বেশ কিছুদিন ছুটি আছে, চলো না কয়েকটি দিন গুরুদেবের কাছে হরিদ্বারে ঘুরে আসি, সাথে গঙ্গা স্নানও হয়ে যাবে। সেদিন বাবার মেজাজ খুব ভালো ছিল বলতে হয়। মায়ের প্রস্তাবে মৃদু হেসে বলেন, ভালোই প্রস্তাব দিয়েছ। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। মায়েরও ইচ্ছা অনেক দিনের গুরুদেবের দর্শনের, আর মিমি তো এখনো গুরুদেবের দর্শন পায়নি। সেই জন্মের পরে যেবার গুরুদেব এখানে এসেছিলেন সেইবারই মিমির সাথে গুরুদেবের সাক্ষাৎ। তাছাড়া মিমির হরিদ্বারও দেখা হয়নি। ঠিক আছে, পরের হপ্তায় বেরোনো যায় কিনা দেখছি। বাবার কথায় মায়ের মুখটা নিমেষে হাস্য উজ্জ্বল হয়ে ওঠে। আমায় ইশারায় বলে, চল, কয়েকদিন হরিদ্বারের গঙ্গায় স্নানের পরে পূর্ণ অর্জনের সময় আসছে। পরের হপ্তায় একদিন তল্পি তল্পা গুছিয়ে হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেনে বসে পড়লাম, বাবা মায়ের সাথে বৃদ্ধা ঠাকুমাকে সাথে নিয়ে। আমার সেই প্রথম ট্রেনে বসে দূরে কোথাও যাওয়া। ঠাকুমাকে আগলে দুদিন পরে হরিদ্বারের গঙ্গার ঘাটে গুরুদেবের আশ্রমে পৌঁছালাম। তখন সকাল হয়ে গেছে। আশ্রমে পৌঁছে গুরু ভাইদের সাথে আলাপ আলোচনার পরে আমাদের জন্য দুখানি ঘরের ব্যবস্থা করা হয়। আমি ঠাকুমার সাথে একটি ঘরে এবং মা বাবা অপর একটি ঘরে। দুদিনের ট্রেন জার্নির ধকল থাকায় ঠাকুমার শরীরটা ভালো যাচ্ছিল না। এদিকে মা এসে বলে গেলেন, তাড়াতাড়ি স্নানের শেষে তৈরি হয়ে নিতে গুরুদেবের দর্শনের জন্য। ঠাকুমার শরীরের অবস্থা ঠিক হলে পরে গুরুদেবের দর্শন লাভ করবেন। ঘণ্টাখানেক পরে আশ্রমের দেবতা গৃহে উপস্থিত হলাম বাবা মায়ের সাথে। বাবা এখানে আসার সময় আশ্রমের দেবতার জন্য অনেক কিছু সামগ্রী এনেছিলেন। সেই সব সামগ্রী দেবগৃহের সামনে রেখে তিনজনেই বসলাম সেই দেবগৃহের ভূমিতে। সামনে গুরুদেব তখন দেবপূজায় মগ্ন। বেশ খানিকক্ষণ পরে গুরুদেবের পূজাবিধির শেষে আমাদের সম্মুখস্থিত হলেন। বাবা মাকে চিনতে পেরে গুরুদেবের মুখ উজ্জ্বল হয়ে ওঠে মুহূর্তে। প্রসন্ন চিত্তে বলেন, জগদীশ, এতদিন পর মনে পড়ল তাহলে গুরুদেবের। বাবা গুরুদেবের চরণ যুগলে সাষ্টাঙ্গ প্রণাম করে ভক্তি ভরে বলেন, গুরুদেব সাংসারিক কাজে এতটাই ব্যস্ততা যে সেখান থেকে সময় বের করে আপনার চরণে আসার সময় বের করা কঠিন হয়ে ওঠে। তবুও আমার ধৃষ্টতা মার্জনা করে আশিস দিন যেন প্রতি বছর আপনার চরণ সেবায় উপস্থিত থাকতে পারি। গুরুদেব স্মিত হেসে বলেন, আমার আশীর্বাদ সদা তোদের সাথে আছে, থাকবে। তোর প্রতি বছরের উপঢৌকনের সেবায় তোই আশ্রম চলছে। তোর মতো কয়েকজন আছে বলেই দেবতার সেবা করতে পারছি। গুরুদেবের অমৃত বাণীর পরে মা বাবা উভয়ই প্রণাম করে। বাবা ততক্ষণে আমায় গুরুদেবের চরণে এগিয়ে দিয়ে বলেন, এই আমাদের একমাত্র কন্যা মৃন্ময়ী, আশীর্বাদ করুন মৃন্ময়ীর ভবিষ্যৎ যেন সঠিক মূল্যায়ন হয়। গুরুদেবের সামনে আসতেই কেমন একটা যেন একটা ঐশ্বরিক স্নিগ্ধতায় ছেয়ে গেছিল আমার সম্পূর্ণ অস্তিত্ব। গুরুদেবের বয়সের আন্দাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। শুভ্র
জটাজটধারী শুভ্র মস্তষ্কের জটাসমূহ ভূমি স্পর্শ করেছে বসে থাকা অবস্থায়। সুদীর্ঘ শুভ্র দাড়ির অভ্যন্তরে আচ্ছাদিত মুখশ্রীর এমন এক ঐশ্বরিক ভাবমূর্তির সামনে শ্রদ্ধায় নতমস্তক হয় নিজ থেকেই। বাবা মায়ের সাক্ষাতের পরে গুরুদেবের অর্ধ নিমলিত নয়ন হঠাৎ খুলে গেল আমার দিকে তাকিয়ে। অনেক মুহূর্ত একদৃষ্টে আমার দিকে তাকিয়ে চমকে উঠলেন। ততক্ষণে বাবা মা পাশে এসে বসেছে। গুরুদেব তাদের দুজনের উদ্দেশ্যে বললেন, তোর কর্ণার ললাটে যে কালো ছায়া দেখতে পাচ্ছি স্পষ্ট। এইটুকু কন্যার সন্তানের ললাটে এমন কালো ছায়ার আবির্ভাব শুভ সংকেত নয়। সাবধানে তোরা নিজেও থাকিস, মেয়েকেও সাবধানে রাখিস। বাবা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন গুরুদেবকে, প্রভু, কি এমন দেখলেন আমার কন্যার ললাটে? এর কি কোনো প্রতিকার আছে? বিশদে বলুন আমায়। কন্যার জন্য আমি সারা পৃথিবী উলট পালট করে দিতে পারি। স্মিত হেসে গুরুদেব বলেন, ওরে পাগল, ললাটের লিখন কেউ বদল করতে পারে? ওর জন্মের পরে ঈশ্বর লিখে দিয়েছেন ওর নিজস্ব ভবিষ্যৎ। তবে এইটুকুই বলবো, সাবধানে থাকা অনিবার্য। দিন 15 ছিলাম আমরা সকলে হরিদ্বারে গুরুদেবের আশ্রমে। ঠাকুমার শরীরটাও দিন দিন ভালোর দিকেই এগোচ্ছিল। গুরুদেবের সাথে সাক্ষাৎ করেছিলেন ঠাকুমা। ঠাকুমার বিবাহিত জীবনকাল থেকে গুরুদেবের স্মরণে ছিলেন, তাই দুজনের অনেক দিনের পরিচিতি। গুরুদেবের আশ্রম ছিল একদম গঙ্গার ঘাটে। সকাল সন্ধ্যায় মা, ঠাকুমা, আমি তিনজনই গঙ্গার ঘাটে সময় কাটাতাম দীর্ঘক্ষণ। এক অনাবিল শান্তি শরীর এবং হৃদয় জুড়ে বয়ে যেত। প্রায় প্রত্যেক দিনই বাবা মায়ের সাথে হরকি পৌরির ঘাটে সন্ধ্যা আরতিটা দেখাও অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। 15টা দিন কোথা থেকে কেটে গেছিল বুঝতেই পারিনি কেউ। দুবেলা আশ্রমের ভোজনে মায়ের পরিশ্রম কমেছিল অনেকখানি। দেখতে দেখতে বাড়ি ফেরার দিন এসে গেছিল। বাড়ি ফিরে স্কুলে বাবার সাথে গিয়ে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ করেছিলাম। এর মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছিল। প্রথম ডিভিশনে পাশ করেছিলাম খুব ভালো নম্বর নিয়ে। সকলের থেকে বেশি খুশি হয়েছিল বাবা। বাবা এতটাই আনন্দিত হয়েছিল, স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষার্থীদের নতুন কাশ্মীরি শাল প্রদান করেছিলেন। পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করে আত্মসন্তুষ্টির পথ প্রশস্ত করেছিলেন। সকলকে নিয়ে আনন্দ প্রকাশ করতে পেরে সন্তুষ্ট হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকের যাবতীয় পুস্তক খাতা পত্রাদি আমাকে সাথে নিয়েই ক্রয় করেছিলেন নিকটস্থ শহর থেকে। স্কুলে যাতায়াত শুরু করেছিলাম। নতুন সিলেবাসের প্রতি আগ্রহ জন্ম নিয়েছিল। মাস 6 কেটে গেছিল এমনভাবেই। হঠাৎ একদিন আমার জীবনের কালো মেঘের উদয় হয়। আমার অজান্তেই স্কুলে যাওয়া আসার সময় একটি ছেলের নজর পড়ে যায় আমার উপরে। ছেলেটির সম্বন্ধে আমার কোনো উৎসাহ ছিল না। প্রায় দেখতাম আমার স্কুল যাওয়া আসার পথে এক নজরে তাকিয়ে থাকতে। কয়েকবার সব রানাদিত হয়ে এসে আলাপ করার চেষ্টা করেছে। আমার সাথে যারা থাকতো তাদের বাধা পেয়ে সামনে আসতে পারেনি। তবুও কয়েকদিনের পরে স্কুলের চৌহদ্দির ভেতরে কি করে প্রবেশ করে যায় ছেলেটি, সব বাধা তুচ্ছ করে। স্কুলের মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় আমাকে একা পেয়ে সামনে এসে দাঁড়ায় আচমকাই। চমকে উঠেছিলাম সেদিন। ছেলেটির দিকে তাকিয়ে দেখেছিলাম সৌম্য সুন্দর গৌরবর্ণ বলিষ্ঠ চেহারার অধিকারী ছেলেটি। সামনে এসে বলেছিল, তোমাকে দেখে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, তাই তোমার বন্ধুত্ব চাই। আমি শহরের কলেজে পড়ি, এছাড়াও শহরে প্রাইভেটে একটা চাকরি করি। আমি শিক্ষিত ভদ্র স্বনামধন্য পরিবারে আমার জন্ম। এতক্ষণ বড় বড় চোখে অবাক বিস্ময় তাকিয়েছিলাম ছেলেটির দিকে। এমনভাবে কোনোদিন এরূপ পরিস্থিতির সম্মুখে পড়তে হয়নি। তাই আমার কাছে ছেলেটি সেই মুহূর্তে ছিল এক অসীম বিস্ময়। আমায় কিছু বলতে দেওয়ার বদলে সব কিছু নিজেই বলে যাচ্ছে দেখে আরও অস্থির হয়ে উঠলাম। শেষে ধমক দিয়ে বললাম, থামুন আপনি। আর আপনি কে? কেন এসেছেন এখানে? আমি আপনাকে চিনি না, জানি না। এমনভাবে এখানে কি করে এলেন? তাছাড়া মেয়েদের স্কুলের এত উঁচু প্রাচীর, মুখ্য প্রবেশদ্বারে প্রতীক্ষারত পাহারাদারের দুর্ভেদ্য পাহারা ভেদ করে এই পর্যন্ত আসার সাহস কোথায় পেলেন? আমার তিক্ত বাণীতে ভয় পাওয়ার বদলে মৃদু হেসে বলে, এইসব কেবলমাত্র তোমার জন্য করতে পেরেছি। এত সাহস পেয়েছি কেবলমাত্র তোমার নিকটে আসব বলেই। তোমার চুম্বকীয় আকর্ষণ আমাকে এই পর্যন্ত আসতে বাধ্য করেছে।
আমাদের দুজনের বাক্যালাপের মাঝে ততক্ষণে বেশ কয়েকজন সহপাঠী নিকটে এসে পরিস্থিতির বিবেচনা করে উত্তেজিত হয়ে ছেলেটার সাথে তর্ক জড়িয়ে পড়ে। আমাদের সহপাঠীদের উচ্চস্বরের কথা কাটাকাটির সূচনা ইতিমধ্যে পৌঁছে যায় শিক্ষক মহলে। সূচনা প্রাপ্ত হতেই প্রহরীগণ দৌড়ে আসে আমাদের নিকটে। সকলেই একত্রে পৌঁছে ছেলেটাকে বিভিন্ন বাক্যবাণে অতিষ্ঠ করে তোলে। স্বয়ং অধ্যক্ষ মহাশয়ের আদেশে ছেলেটিকে প্রহরীগণ চারদিক দিয়ে ঘিরে স্কুল প্রাঙ্গণের বাইরে ঠেলে সরিয়ে দেয়। ইতিমধ্যে আমার কয়েকজন অতি ঘনিষ্ঠ সহপাঠী কৌতূহলী হয়ে অনুচ্চ আওয়াজে শুধায়, কি ব্যাপার বলতো? মনে হচ্ছে তোর প্রেমে পড়ে গিয়ে এত সাহসী হয়ে উঠেছে, তাই না রে? কথাটি বলেই সমূহে উচ্চস্বরে হেসে ওঠে। তাদের অশ্লীল বার্তালাপে আমার দুকান লাল হয়ে ওঠে মুহূর্তে। একটা অপমানজনক অনুভূতিতে দু চোখ বেয়ে নেমে আসে নিস্তব্ধ অশ্রুধারা। আমার পরিস্থিতি দেখে উপস্থিত সকলেই নিজেদের বাক্যালাপের জন্য অনুশোচনায় দুঃখী হয়ে সান্ত্বনা দিয়ে বলে, মিমি, আমরা তো কেবলমাত্র রসিকতা করছিলাম, এই কান ধরছি, এমনটি আর কখনো হবে না। সে যাত্রায় এমন অস্বস্তিসূচক পরিস্থিতির অবসান হয়, তবে আমার মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। পরের কয়েকটা দিন স্কুলে অনুপস্থিত থেকেছি, কিছুটা বাধ্য হই। সেদিনও বাড়িতে ছিলাম। শীতের শীতল অপরাহ্নের পরে বাড়ির ছাদ বাগানে নিজের মতো পায়চারি করছিলাম। বেশ কিছুক্ষণ ছিলাম। সূর্য অস্তাচলে যাওয়ার আগের গোধূলির অপরূপ আলোয় দৃশ্যতে মগ্ন ছিলাম আনমনা হয়ে। ঠিক তখনই একটা অচেনা আওয়াজে মগ্নতা ভঙ্গ হয়। মনে হলো আমায় কেউ আওয়াজ দিচ্ছে। বাড়ির ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে কিছু নজর পড়ল না, কেননা আমাদের বাড়ির চারদিকে বাগান থাকায় সেই বাগানে বড় বড় বৃক্ষের এমন আড়াল হয়ে থাকতো যে বাড়ির চারপাশটা ঘন ছায়াতে পরিবেষ্টিত হয়ে থাকতো সারাক্ষণ। বাগান সংলগ্ন প্রাচীরের উপরে বড় একটা দৃশ্যমান তা হতো না, তার কারণে আমায় কি আওয়াজ দিল প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্ষণিক পরে গাছপালার আড়াল থেকে পুনরায় আমার নাম ধরে শব্দ আসে। শব্দ লক্ষ্য করে তাকাতেই নজরে আসে সেদিনের সেই যুবকটি। বাগানের প্রাচীরের ওপর থেকে দাঁড়িয়ে আমায় লক্ষ্য করে আওয়াজ দিচ্ছে। যুবকটির উপরে নজর পড়তেই সর্বাঙ্গে শিহরণ খেলে গেল মুহূর্তেই। এক অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে উঠলাম। ভেবে কুল কিনারা পেলাম না। এত সাহস হয় কি করে ছেলেটির? ছেলেটি কি সত্যি পাগল হয়ে গেছে? না হলে এমন ঔদ্ধত্যের সাহসে সাহসী হয় কি করে? কথা না বাড়িয়ে ধীর পায়ে নেমে এলাম বাড়ির ভেতরে। নিজের একান্ত কক্ষে এসে চিন্তায় মগ্ন হলাম, এমন করে কেন ছেলেটি? কি তার অভিসন্ধি? কেবলমাত্র আমার সাথে বন্ধুত্বের আশায়, না আরও কিছু পাওয়ার আশায়? ছেলেটির পাগলপনের জন্য বড় একটা কিছু ঘটে যেতে পারে। হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতিতে থাকা দুটি মানুষের পরিণতির কথা। সেন দাদু আর মিষ্টু জেঠুর পরিণতি আজ আমার কাছে স্পষ্ট। শিহরিত হয়ে উঠলাম। বাবার কানে যদি এই সব কথা যায় তাহলে কি অনর্থ হতে পারে ভেবে ঠান্ডায়ও কেঁপে উঠল সর্বাঙ্গ। পরের দিন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গাড়িতে বসেছি। বাবাও আছেন সাথে, তাছাড়া আমার জন্য নিযুক্ত দুজনই দেহরক্ষী গাড়িতে। গাড়ি বাড়ি থেকে বেরোনো মাত্র সামনে এসে পথ আগলায় সেই যুবকটি। ড্রাইভার যদি সতর্কতার সাথে গাড়ি না থামাতো তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। গাড়ির সামনের সিটে বসে বাবা চিৎকার করে উঠেছিল, কে এই পাষণ্ড? গাড়ির সামনে কি মরতে আসা হচ্ছে? কিন্তু বাবাকে চমকে দিয়ে ছেলেটি বলে ওঠে, হ্যাঁ, মরতেই এসেছিলাম, তবে মিমিকে না পেলে এই গাড়ির তলায় আমার মৃত্যুও হতে পারে। কথাগুলি বলেই হাঁপাতে শুরু করে যুবকটি। আমার তখন হাত পা ঠান্ডা হয়ে যায় এমন অনুভব হচ্ছে। মুখে তালা লেগে গেছে এক প্রকার। বাবা গাড়ি থেকে নেমে ছেলেটির সামনে দাঁড়িয়ে ক্রোধিত হয়ে অসম্ভব জোরে চিৎকার করে বলেন, কি বললে পাষণ্ড? আর একবার মিমির নাম উচ্চারণ করলে জিভ থাকবে না তোমার মুখে। ততক্ষণে যুবকটিও রীতিমতো রুখে দাঁড়িয়েছে। বাবার মুখের উপরে বলে ওঠে, হ্যাঁ, 100 বার মিমির নাম নেব, আর কেবলমাত্র নামই নেব না, মিমিকে আমি বিয়ে করব। কান খুলে শুনে রাখুন, আপনি মিমির কে হন আমি জানি না, যে সম্পর্কই থাক না কেন মিমির সাথে আপনার আমার উদ্দেশ্য জানিয়ে দিলাম। আর হ্যাঁ, এটাই আমার প্রতিজ্ঞা। মিমিকে নববধূর সাজে সাজিয়ে রাখবেন। আমি আসব বর বেশে বরযাত্রীর সাথে নিয়ে।
গাড়ির ভেতরে আমি শরমে মরে মাটিতে মিশে গেছিলাম। একটি কথাই মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল, সেদিন স্কুলের ঘটনাক্রম বাড়িতে না জানিয়ে বিরাট ভুল হয়ে গেছে। তাহলে আজ যুবকটির এতটা উদ্ধত্তের সামনে আমায় এভাবে অপ্রস্তুত হতে হতো না। এদিকে লক্ষ্য করছিলাম বাবার দুহাতের মুষ্টি ক্রমশ শক্ত হয়ে উঠছিল। অতিরিক্ত ক্রোধে চোয়াল কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেও নিজেকে সংযত রেখে যাচ্ছিল। কিন্তু ক্ষণিকের জন্য মাত্র বাড়ির প্রহরীকে ডেকে আদেশ দিলেন, এই অসভ্য ছেলেটিকে কয়েক ঘা দিয়ে দূর করে দাও আমার বাড়ির সামনে থেকে। বাড়ি প্রহরী ছেলেটির দিকে এগিয়ে গেলে ছেলেটি ফুঁসে ওঠে, খবরদার, এক পাও এগোবে না আমার দিকে, না হলে কিন্তু রক্তাক্ত অবস্থায় পৌঁছাতে হবে তোমায়। যেখানেই আছো সেখানে দাঁড়িয়ে থাকো, অন্যথায়। গাড়ির ভেতর তখন আমি থরথর করে কাঁপছি, হাত পাগুলো অবশ হয়ে যাচ্ছে ক্রমশ। বাবা হয়তো আমাকে ভুল বুঝছে। এমন সব চিন্তা করতে করতে লক্ষ্য করছিলাম বাবার মুখের দিকে। বাবার মুখটা ক্রমশ শক্ত হয়ে উঠেছে, চোয়াল দুটো কাঁপছে অত্যধিক রাগে। মাত্র কয়েক মুহূর্ত পরে আবার লক্ষ্য করলাম বাবা একেবারেই শান্ত। ছেলেটির দিকে এগিয়ে গিয়ে বলে, সবকিছুই তো বুঝলাম, তুমি খুব ভদ্র ঘরের সন্তান, মিমি আমার মেয়ে। তুমি একটা কাজ করো, তোমার বাড়ির ঠিকানা এবং বায়োডেটা লিখে আমার বাড়ির দারোয়ানকে দিয়ে দাও। এখন তো আমি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, এরপরে আমার আদালতে কাজ আছে। বাড়ি ফিরে তোমার সম্পূর্ণ বায়োডেটা দেখে তোমার বাড়ির সাথে যোগাযোগ করব। নিশ্চিন্তে থাকো, তোমার ব্যাপারটা আমি মনোযোগ সহকারে দেখব। এখন এই ব্যাপারটা তাহলে এখানে সমাপ্ত করা যাক, কি বলো? ছেলেটি মুহূর্তে অবাক হয়ে গেল। আমি লক্ষ্য করছিলাম আমারও আশ্চর্য হওয়ারই কথা। হঠাৎ করে বাবার এই পরিবর্তন বোধগম্য হচ্ছিল না। একটা অতিরিক্ত উত্তেজিত অবস্থা থেকে নিমেষে শান্ত হয়ে যাওয়া একজন অতিরিক্ত বুদ্ধিমান ব্যক্তির পক্ষে সম্ভব। এমন পরিস্থিতিটাকে নিমেষে সামলে নেওয়া সাধারণ ব্যক্তির পক্ষে অসম্ভব। আমাকে স্কুলে নামিয়ে বাবা আদালতে চলে যায়। সারাদিন স্কুলে থাকলেও মন বসছিল না। হঠাৎ করে এমন একটা বিপত্তি সামনে এসে উপস্থিত হলো, তার এমন কোনো সূচনা আমি আগে থেকে পাইনি। এটাই আমার কাছে আশ্চর্য ছিল। আমার বাবাকে আমি খুব ভালোভাবেই চিনি। হঠাৎ করে বাবার এই শান্ত হয়ে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। একটা মানুষ কি করে পারে প্রচণ্ড রাগটাকে মুহূর্তে কন্ট্রোল করতে? এটাই আমার কাছে ছিল ঝড়ের আগের পূর্বাভাস। ভয়ে ভয়ে বাড়ি ফিরেছিলাম, চারিদিকে তাকাতে তাকাতে। দুজন দেহরক্ষী আমার পাশে থাকলেও কিছুতেই ভয় থেকে দূরে থাকতে পারছিলাম না। কেবলই মনে হচ্ছিল হঠাৎ করে কোথাও যেন ছেলেটির উদয় না হয়। না, সেদিন রাস্তায় আর তাকে দেখতে পাইনি। নিশ্চিন্ত মনেই বাড়ি ফিরেছিলাম। প্রায় এক সপ্তাহ ব্যতীত হয়ে গেছিল। ছেলেটিকে আর দেখতে পাইনি সেই দিনের পর থেকে। আমার দৃষ্টি প্রায় খুঁজে বেড়াতো ছেলেটিকে, স্কুলে যাওয়া আসার পথে হোক কিংবা মায়ের সাথে কোথাও গেলে। বাড়িতে বাবাকেও লক্ষ্য করেছিলাম সেই দিনের পরে আর ছেলেটির সম্বন্ধে কোনো প্রকার উচ্চ বাচ্চা না করতে। বাবা কেমন যেন শান্ত হয়ে গেছিল, এটাই আমার কাছে ছিল আশ্চর্য। ছেলেটির বিষয়টি ধীরে ধীরে ধামাচাপা পড়তে শুরু হয়েছিল। হঠাৎ একদিন স্কুলে সহপাঠীদের থেকে শুনলাম ছেলেটি নাকি বিষক্রিয়ায় মারা গেছে। চমকে উঠেছিলাম খবরটা শুনেই। মাথাটা ঝিমঝিম করে উঠল। দিনের বেলায় প্রখর রোদেও চোখে অন্ধকার দেখতে শুরু করেছিলাম। তবুও একটা উৎকণ্ঠা ছিল কিভাবে মারা গেল ছেলেটি, সে বিষয়টা জানতে। হঠাৎ করে একটা তরতাজা বলিষ্ঠ যুবক কি করে মারা যেতে পারে? কিছুটা সহজ হয়ে সহপাঠীদের কাছে প্রশ্ন রাখলাম, হঠাৎ করে ছেলেটি কি করে মারা গেল জানিস তোরা? সহপাঠীদের মধ্যে দুজন মেয়ে বলে উঠল, আমরা তো ওদের পাড়ায় থাকি, তাই যেটুকু জেনেছি সেটাই বলছি। ছেলেটা বন্ধু বান্ধব নিয়ে মাঝে মাঝে পার্টি করত। সেই পার্টিতে মদের আসরও বসে। অন্য দিনের মতো সেদিনও পার্টি হয়েছিল। পার্টির শেষে ছেলেটি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ওর সাথের বন্ধুরা হাসপাতালে নিয়ে গেল। বিষক্রিয়ায় মৃত্যু বলে ডাক্তার সূচনা দেয়। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, ওই ছেলেটি ছাড়া ওদের দলের কারোরই কোনো রকম অসুবিধা হয়নি। এটাই তো ভাবার বিষয়। পুলিশ অনুসন্ধান করছে দোষীকে ধরার জন্য। ওদের প্রত্যেকটি বন্ধুকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওর বাবা একজন রাজনৈতিক নেতা। মনে হয় না একমাত্র ছেলের এই রকম আকস্মিক মৃত্যু অত সহজে মেনে নেবে। সহপাঠীদের কথা শুনছিলাম আর আমার হাত পা ঠান্ডা হয়ে উঠছিল ক্রমশ।
ছেলেটির এই আকস্মিক বিষক্রিয়ায় মৃত্যু আমার মনের ভিতরটা নাড়িয়ে দিল মুহূর্তে। মাথাটা ঘুরতে শুরু করলো। হঠাৎ করে গলা শুকিয়ে গেল। সহপাঠীদের কিছু না বলেই ধীর পায়ে এগিয়ে চললাম স্কুলের টয়লেটের দিকে। টয়লেটে গিয়ে চোখে মুখে জল দিলাম। টয়লেটের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠলাম। আমার চোখ মুখ আরও কালো হয়ে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কেমন যেন বমি বমি ভাবে শরীর গুলিয়ে উঠল। অনেকক্ষণ চেষ্টা করলাম বমি হয়ে যাওয়ার জন্য, কিন্তু না, কোনো বমি হলো না, বরঞ্চ অসুস্থতা বোধ বেড়েই গেল। ক্লাসরুমে এসে সামনে ডেস্কে মাথা রেখে চোখ বুজতেই চোখের সামনে ভেসে উঠল ছেলেটির মুখমণ্ডল। ছেলেটির সাথে আমার কোনো শত্রুতা ছিল না। আমার প্রতি ছেলেটির পাগলপনের কারণে ছেলেটির জীবন হঠাৎ করে হারিয়ে যাবে এমনটা এত সহজে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে স্কুল অধ্যক্ষের অফিসের দিকে এগিয়ে গেলাম। গেটের বাইরে থেকে বললাম, ম্যাম, আজ শরীরটা খুব খারাপ লাগছে, যদি অনুমতি দেন বাড়ি যাই। ম্যাম এগিয়ে এলেন আমার দিকে, কপালে হাত দিয়ে বলেন, হঠাৎ করে কি এমন হলো মৃন্ময়ী, শরীর অসুস্থ লাগছে? কোনো রকমে উত্তর দিলাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি না কি হয়েছে, শরীরের ভেতরে খুব ছটফট হচ্ছে, মাঝে মাঝে শরীর গুলিয়ে উঠছে। আমার কথা শেষের আগেই ম্যাম বলে উঠল, ঠিক আছে, আজকে তুমি বাড়ি যাও, যদি শরীর বেশি খারাপ বোধ হয় তাহলে ডাক্তার দেখিও। বাড়িতে ফিরে এসেছিলাম সেদিন। মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছিল, কি করে হঠাৎ তোর শরীর খারাপ হলো? সকালে স্কুল যাওয়ার সময় তো বেশ ভালোই ছিলি, তাহলে কি জন্য এতটা শরীর খারাপ হলো? ঠিকমতো বোঝাতে পারিনি মাকে। সামান্য কয়েকটি উত্তর দিয়ে শুয়ে পড়েছিলাম বিছানায়। ঘণ্টাখানেকের মধ্যে সারা শরীরে কম্পন দিয়ে জ্বর এসে গেছিল। সাধারণত জ্বর সর্দি কাশি আমার বড় একটা হতো না। হঠাৎ করে এমন জ্বর আসায় মা ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। মা বাড়ির ল্যান্ডলাইন থেকে বাবাকে জানালেন। জ্বরের বেহুশিতে শুনতে পেয়েছিলাম মার উদ্বিগ্ন গলার আওয়াজ, স্কুল থেকে মিমি চলে এসেছে, হঠাৎ গায়ে প্রচণ্ড জ্বর, জ্বরের ঘোরে ভুলভাল বকছে, তুমি একটা ব্যবস্থা করো এক্ষুনি। বাবা দেরি করেননি। মায়ের সূচনা পেয়েই খানিকক্ষণ পরেই সাথে ডাক্তার নিয়ে এসেছিলেন। ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পরে কিছু ঔষধির সাথে রক্ত পরীক্ষা করার নির্দেশ দেন। পরের দিনই রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় আমার টাইফয়েড হয়েছে। বাবা হাসপাতাল কিংবা নার্সিংহোমের ধারে কাছেও যাননি আমায় নিয়ে। বাড়িতে ডাক্তার নার্সের ব্যবস্থা করেছিলেন। আদালতের কাজ প্রায় ছেড়ে দিয়েছিলেন আমার অসুস্থতার কারণে। কিছুক্ষণের জন্য গেলেও ফিরে আসতেন অল্প সময়ের ভেতর। বাবার মস্তিষ্কের বলিরেখায় দেখেছিলাম চিন্তার ভাঁজ। সেই সকল চিন্তা কি স্রেফ আমায় নিয়ে, নাকি ছেলেটির মৃত্যুর কারণে? এতটা অভিজ্ঞ আমিও ছিলাম না। সপ্তাহখানেক পরে একটু একটু করে সুস্থ হচ্ছিলাম। খুব নিকট দু একজন সহপাঠী বাড়ি এসে দেখে গেছিল আমায়। স্কুল থেকে কয়েকজন ম্যাম এসেছিলেন আমার খোঁজ করতে। এর মধ্যেই একদিন হঠাৎ এক কাণ্ড বেঁধে যায়। সেই ঘটনায় আমাদের জীবনযাত্রার দিক পরিবর্তন হয় নিমেষে। ছেলেটির মৃত্যুর প্রায় 20-22 দিন হয়ে গেছিল। ছেলেটির বাবা রাজনৈতিক নেতা ছিলেন। পুলিশ ছাড়াও গোপনে গোয়েন্দা লাগিয়েছিলেন তিনি। অল্প দিনের ভেতরে ছেলেটির বিষক্রিয়ার কারণে যে ব্যক্তিটি লিপ্ত ছিল এই কাজে, সে ধরা পড়ে সমস্ত কিছু উগরে দিয়েছিল পুলিশ এবং গোয়েন্দার কাছে। বাবার কুকীর্তির সূচনা প্রকাশ্যে এসেছিল। সেদিন সন্ধ্যায় আমি বিছানায় শুয়েছিলাম। মা আমার পাশেই ছিলেন। বাবা স্টাডি রুমে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির দারোয়ান বাবার কাছে এসে বলে, সাহেব, বাইরে পুলিশ এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। ভেতরের ঘর থেকে শুনতে পেয়ে উঠে বসলাম তড়িৎ গতিতে। অশুভ সংকেতটা যেন সূচনা দিয়ে গেল, কিছু একটা মারাত্মক ঘটতে চলেছে। বাড়িতে পুলিশ অফিসার এসেছিল, সাথে কয়েকজন কনস্টেবলও ছিল। বেশ খানিকক্ষণ বার্তালাপ হয় বাবার সাথে। ভেতরের ঘর থেকে কান পেতে শোনার চেষ্টা করেছিলাম, তবে বিশেষ কিছু বুঝতে পারিনি। তবে এটুকু বুঝেছিলাম, একজন বড় মাপের অ্যাডভোকেটকে এত সহজে নিজেদের অধীনে নিতে সক্ষম ছিল না পুলিশ আধিকারিক সেই মুহূর্তে। এখনো যথেষ্ট সাক্ষী প্রমাণের প্রয়োজন ছিল। ভেতরের ঘরে আমি অসুস্থ শরীর নিয়ে কেঁপে কেঁপে উঠেছি ক্রমাগত।
মায়ের চিন্তা বিশেষ ছিল না, কারণ সম্পূর্ণ বিষয়টা মায়ের অবগত না হওয়াতে। সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার ছিল, থেমে থেমে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছিল। আমার শরীরটাও অনেকটা সুস্থ লাগছিল। বাবা আবার আদালতে যাওয়া শুরু করেছিলেন আমার সুস্থতার কারণে। সেদিনও সন্ধ্যার পরে বাড়ি ফিরে অন্য দিনের মতো আমার খোঁজ নিয়ে বাড়ি সংলগ্ন নিজের চেম্বারে কাজে ব্যস্ত ছিলেন। রাত বাড়ার সাথে সাথে প্রকৃতি অশান্ত হয়ে উঠছিল। তার মধ্যে বাড়ির ইলেকট্রিকের আলো চলে যায়। এমার্জেন্সির আলোতে বেশিক্ষণ বসতে রাজি ছিলেন না মা। তাই সেদিন রাত 10টায় মা গিয়ে বাবাকে আওয়াজ দেয়, দেখো এত বৃষ্টিতে তাড়াতাড়ি খাওয়ার পর্ব শেষ করে নাও, মনে হচ্ছে রাতে দুর্যোগ আরও বাড়তে পারে, তাছাড়া মনে হচ্ছে আজ সারা রাত কারেন্ট আসবে না। মায়ের কথায় তাড়াতাড়ি রাতের ভোজনের শেষে যে যার মতো ঘরে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শয়ন করেছিল। এতক্ষণ সবকিছুই ঠিক ছিল। রাত যখন গভীর হচ্ছিল, বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টির পরিমাণ অসম্ভবভাবে বেড়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম বিছানায় শুয়ে শুয়ে। ঠিক এমন সময়ে ঘন ঘটায় দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে বাড়ির বাইরের ঘর থেকে হঠাৎ এক আত্মচিৎকার ভেসে আসে। বজ্রবিদ্যুতের আওয়াজের মাঝেও সেই মরণ চিৎকারে তন্দ্রাভাবটা ঘুচে গিয়ে বিদ্যুৎ গতিতে উঠে বসেছি। এমন চিৎকারের সূচনাস্থল মনে হলো আমাদের বাড়ির সদর দরজার বাইরে থেকে আসছে। পাশের ঘরে বাবা মাও উঠে পড়েছেন বুঝতে পেরেছিলাম। ঘরের ভিতরে বসে সদর দরজা খোলার আওয়াজ পেলাম। হয়তো বাবা খুলেছেন সদর দরজা। পরক্ষণেই বাবার চিৎকার শুনতে পাই। শুয়ে থাকতে পারলাম না আর বিছানায়। ঘরের দরজা খুলে দৌড়ে গেছিলাম সদর দরজার দিকে। ঘরের ভেতর থেকে বাইরের দিকে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তাতে সারা শরীর কেঁপে উঠল মুহূর্তে। আমাদের দারোয়ানের নিথর রক্তাক্ত শরীরটা ঠিক সদর দরজার বাইরে। টর্চের আলোয় চারদিকটা দেখতে দেখতে বাবা দারোয়ানের কাছে পৌঁছতেই ঝড়জল বজ্র বিদ্যুতের সাথে ঘুটঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ বেশ কয়েকজনের পদধ্বনিতে কেঁপে উঠল আমাদের বাড়ির আঙ্গন। ঠিক তখনই মায়ের আত্মচিৎকার, মিমি ঘরের ভিতরে যা, গিয়ে ভালো করে ভেতর থেকে দরজা বন্ধ কর। ততক্ষণে মুখোশধারী কয়েকজন আগন্তুক এগিয়ে এসে বাবাকে ঘিরে ধরেছে। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, কারোর হাতে তলোয়ার তো কারোর হাতে ধারালো কুখুরি, লম্বা নেপালি ছুরি। দু একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যতই মা চিৎকার করুক আমার উদ্দেশ্যে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ কর, সেই মুহূর্তে পারলাম কই। বাবা মাকে ছেড়ে নিজের প্রাণ বাঁচাতে আত্মগোপন করা হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না সেই মুহূর্তে। পাশের ঘর থেকে ঠাকুমার চিৎকার ভেসে আসছিল ঘরের আলো আধারির বুক চিরে। কি হয়েছে রে খোকা, এত হট্টগোল কেন? ওরে মিমি কোথায় গেলি? আমাকে কেউ বলবি কি হয়েছে? ততক্ষণে আগন্তুক কয়েকজন বাবাকে ঘিরে ধরে ঘরের ভেতরে নিয়ে এসেছে। একজন সদর দরজা বন্ধ করে দেয়। বাবা সমানে চিৎকার করে জিজ্ঞেস করছে, কে আপনারা? কি চাই আপনাদের? কিসের জন্য এইভাবে এসেছেন? আমাদের দারোয়ানকে নির্মমভাবে হত্যা করেছেন আপনারাই। কিসের জন্য হত্যা করলেন? কি অপরাধ ছিল গরিব মানুষটির? বাবার প্রশ্নগুলো দুর্যোগপূর্ণ অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেদ করে প্রতিধ্বনি হয়ে উঠল মাত্র। উপস্থিত আগন্তুকের মুখে কোনো রকম আওয়াজ নেই। কেবল বাবাকে মাঝখানে রেখে ঘিরে ধরেছে সকলেই। সেই বেষ্টনী ভেদ করে বাবার কাছে পৌঁছতে চাইলে মাকে আটকে দেয় দু একজন। নিস্তব্ধতা ভেঙে মায়ের চিৎকার, কে আপনারা? এভাবে এসেছেন আমাদের বাড়িতে? কি উদ্দেশ্য আপনাদের? কেউ বলবেন? আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তখনও দেখে যাচ্ছি চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। মনে হচ্ছে আবছা অন্ধকারে কোনো ইংরেজি সিনেমার ট্রেলার দেখছি। নিজের অস্তিত্বটাই ভুলে গেছি ততক্ষণে। মায়ের চিৎকারের মাঝখানে একজনের মুখোশধারীর সেলফোন বেজে ওঠে। মুখোশের আড়ালে সেলফোনটা ধরে কিছু শোনার পরেই সামনের দুজনকে ইশারা করে সেই ব্যক্তি। সেই ইশারায় দুজন ব্যক্তি হঠাৎ বাবাকে ধরে সামনের চেয়ারে বসিয়ে দেয় জোর করে। নিজেদের সাথে করে আনা দড়িতে বেঁধে ফেলে বাবার সম্পূর্ণ শরীর চেয়ারের সাথে। ততক্ষণে একজন গিয়ে সদর দরজা খুলে দেয়। প্রত্যেকটি দৃশ্য চোখের সামনে ভেসে যাচ্ছিল
মুখের শব্দ অনুভূতি পাথরে পরিণত হয়েছিল। কেবল থেকে থেকে বুক ফাটা আর্তনাদ মায়ের সেইটুকুই কানে আসছিল। ভেতরের ঘর থেকে ঠাকুমার আশঙ্কিত আর্তনাদ ভেসে আসছিল। বৃদ্ধা জননী সন্তানদের অমঙ্গলের আশঙ্কায় কেঁপে কেঁপে উঠে বারবার কেবল একই প্রশ্ন করে যাচ্ছিল, কই রে খোকা, বৌমা তুমি কোথায়? মিমি, কই গেলি তুই? বৃদ্ধা ঠাকুমার আর্তনাদের প্রতি উত্তর দেওয়ার মতো কেউ তখন প্রকৃতস্থ ছিল না এই মুহূর্তে। ঘরের ভেতরের মুখোশধারী একজন দরজা খুলে দিতেই একজন মোটা সোটা শরীরের মাঝবয়সী এক ব্যক্তির ঘরের ভেতরে প্রবেশ করে। আমার লক্ষ্য চলে গেছিল সকলকে ছেড়ে সেই ব্যক্তির উপরে। মাথায় কাঁচা পাকা কোকড়ানো চুলের গোলগাল চেহারার ব্যক্তিটি এগিয়ে যাচ্ছিল ক্রমশ বাবার দিকে। ব্যক্তিটির বেশভূষায় আভিজাত্যের চিহ্ন সুস্পষ্ট। গলায় ভারী সোনার চেন, দুহাতের আঙুলে বেশ কয়েকটি সোনার এবং মণিমাণিক্যের আংটি ঝলমল করছিল। ব্যক্তিটি চোখের দিকে তাকিয়ে দেখছিলাম নির্মমতার অগ্নিশিখা। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন জ্বলন্ত যমদূত। ধীর পায়ে এগিয়ে বাবার সামনে এসে দাঁড়ায় ব্যক্তিটি। ব্যক্তিটিকে দেখে বাবা চিৎকার করে ওঠেন, কে আপনি? কি চাই আপনার? এই গুন্ডা দল আপনি পাঠিয়েছেন? এতটা তো বুঝতে পারছি। বাবার কথা শেষ হতেই ব্যক্তিটি হঠাৎ একটি পা তুলে দেয় বাবার বুকের ওপরে। শয়তানের মতো একবার হেসে উঠে বলে, আপনার খুব শখ না মানুষ হত্যা করার? জেলা আদালতের কত বড় উকিল আপনি? দেশের আইন কি আপনাকে স্বাধীনতা দিয়েছে মানব হত্যা করার? মানুষ হত্যা করে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন? আপনার সমগ্র পরিবারের নির্মম পরিণতি আপনার চোখের সামনেই ঘটবে। নিজের চোখের সামনে দেখে বুঝবেন কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করায় তার পরিবার কতটা হিংস্র হয়ে উঠতে পারে। এতদিন আপনি নিরপরাধ ব্যক্তিদের হত্যা করে এসেছেন। আপনার সমস্ত বায়োডেটা আমার হাতে। ভদ্র চেহারার আড়ালে আপনি একজন নরপিশাচ। এবার আপনার সামনে আপনার পরিবারের হেনস্থার সাথে হত্যা লীলা হতে আপনি দেখবেন নিজের চোখে। তবে হৃদয়ঙ্গম হবে নিরপরাধ ছেলেটির হত্যার কারণ। কি অপরাধ করেছিল আমার ছেলে? আপনার মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছিল এইটুকুই না? জীবন সাথী করতে চেয়েছিল আপনার মেয়েকে, আপনার সহ্য হয়নি। বুঝিয়ে বলতে পারতেন আমায় তার অপরাধ? ইতিমধ্যে একজন মুখোশধারী ব্যক্তি বাবার মুখ আটকে দেয় টেপ দিয়ে। তার জীবনটাই কেড়ে নিলেন এই সামান্য অপরাধের জন্য। এত বড় নিষ্ঠুর আপনি! আপনার চরিত্র সম্বন্ধে জেনে ঘৃণা হয়। আপনার চোখের সামনে এখন নীল ছবির সিনেমা হবে। আপনার সহধর্মিণীর সাথে আপনার আদুরে কন্যার সাথেও অমানবিক ক্রিয়াকর্ম হবে একের পর এক। চোখ খুলে রাখবেন সেই সব দৃশ্য দেখার পরে। নিজেকে সংযত রাখতে হবে আপনাকে। কি ঘটতে চলেছে? যুবকটির পিতা বলেই চলেছে, জানেন জগদীশবাবু, আমার ওই একটাই পুত্র সন্তান ছিল। খুব ভালো স্বভাবের, সবথেকে বড় শিক্ষা পেয়েছিল নিজে কিছু করে দেখাবো। তাই কলেজে পড়তে পড়তেও নিজের খরচ চালাতো। পার্ট টাইম জব করে সেই রোজগারই চালাতো নিজের খরচাপাতি। বাপের কোটি কোটি টাকা থাকলেও সেদিকে নজর দিত না। খুব অভিমানী ছিল আমার সৌমিত্র। ছেলের ভবিষ্যতের জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছিলাম। অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা দুজনে, যাতে পরবর্তীকালে ওর জীবনে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়। কিন্তু জানেন কি পাগল ছেলেটা আমার আপনার মেয়ের রূপে পাগল হয়ে উঠল। একবার যদি আমায় বলতো তাহলে ওর পায়ের তলায় অসংখ্য সুন্দরী মেয়ের লাইন লাগিয়ে দিতাম। কিন্তু পাগল ছেলেটা যে আপনার মেয়েকেই মন দিয়ে বসেছিল, এটাই ছিল তার অপরাধ। আপনি ওর এই সামান্য অপরাধে এত বড় সাংঘাতিক নির্ণয় কি করে নিতে পারলেন? মাত্র 22 বছর বয়সের ছেলেটাকে নির্মমভাবে হত্যা করে আমাদের পুরো সংসারটাই অন্ধকার করে দিলেন আপনি। ভবিষ্যৎ বলে আমাদের কিছু থাকলো না জগদীশবাবু, এটা বুঝলেন? জানেন জগদীশবাবু, একমাত্র ছেলের প্রয়াণে ওর মা ঠাম্মা দাদু দিদিমার কি অবস্থা? সকলেই শোকে জর্জরিত। এমনকি সৌমিত্রর মা মুখে অন্ন জল তোলেনি। মরতে বসেছে সৌমিত্রের মা সন্তানের জন্য। যেদিন ছেলের মরামুখ দেখেছিল সেদিন থেকেই মুখ বধির হয়ে গেছে। যেদিন থেকে সৌমিত্রের মৃত্যুর খবর এসেছে সেদিন থেকে আমাদের ঘরের উনুনে আগুন জ্বলেনি। এই খবরটা হয়তো আপনি রাখেননি।
আপনারও একমাত্র মেয়ে, কেমন অনুভূতি হয় যখন আপনার মেয়ের সাথে কোনো অঘোষিত অঘটন হয়? আমার সৌমিত্র আপনার মেয়েকে বিবাহ করতে চেয়েছিল। আপনার মেয়ের প্রতি আকর্ষিত হয়ে এটাই তার ভুল ছিল, আর সেই সামান্যতম ভুলের জন্য আপনি তার প্রাণ নিয়ে নিলেন। এতটা নিষ্ঠুর আপনার হৃদয়। এবার আমার কি করা উচিত একটু বলবেন উকিল বাবু? সৌমিত্রের বাবা বলে যাচ্ছিল, আমি এটাও জানি পুলিশ আদালতের দিকে গেলে আপনার মতো স্বনামধন্য উকিল এই কেস চালিয়ে নিয়ে যাবেন বছরের পর বছর, কিন্তু আমি তো এতদিন অপেক্ষা করতে পারবো না। আমার যে আজকেই এই দুর্যোগপূর্ণ রাতেই শেষ বিচার চাই। তাই আজকের বিচারকের আসনে আমিই বিচারপতি, আর আপনি এবং আপনার পুরো পরিবার আমার আসামি। আজকের বিচার সভায় সঠিক বিচার হবে। আজ প্রকৃতি উত্তাল, বাইরে বজ্র বিদ্যুৎ সহ অজস্র ধারায় বৃষ্টির মাঝে কাকপক্ষীটিও টের পাবে না ঘরের ভেতরের ঘটনাক্রম। সকলে তৈরি হয়ে থাকো, বিচারকের বিচারের পর মুহূর্তেই যেন আদেশ পালন হয়। কান খুলে শুনে রাখো অনুচরগণ। অসহায় করুণ নয়নে বাবার দৃষ্টি ছিল সৌমিত্রের বাবার দিকে। মুখ বন্ধের কারণে মুখের আওয়াজ গলার ভেতরেই দম বন্ধ হয়ে যাচ্ছিল। কেবলমাত্র গলার ভেতর থেকে একটা গো গো শব্দের ক্ষীণ প্রতিধ্বনির অস্ফুট আওয়াজ আসছিল, সেটাও বাইরের বজ্র বিদ্যুতের প্রচণ্ড শব্দে চাপা পড়ে যাচ্ছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম। আমার চোখ দুটো চোখের মণি কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছিল। জীবিত ছিলাম অবশ্যই, না হলে এমন দৃশ্য চোখের সামনে ঘটে গেলেও আমার গলার আওয়াজ কি করে স্তব্ধ হয়ে যেতে পারে? চোখের সামনে বাবার প্রতি এমন ঘটনা ঘটতে দেখেও। রাত যতই গভীরতর হচ্ছিল, প্রকৃতি ততই অশান্ত হয়ে উঠছিল, আর ঘরের ভেতরের সৌমিত্রর বাবা এবং তাদের সাঙ্গপাঙ্গদের চোখগুলো জ্বলে উঠছিল প্রতিশোধের আকাঙ্ক্ষায়। সৌমিত্রের বাবা আবার বলে উঠলেন, উকিল বাবু, আপনার চোখের সামনে প্রথম শাস্তি হবে আপনার স্ত্রীর সাথে অত্যাচার করা। একসাথে কয়েকজন মিলে অন্যায় করবে আপনার স্ত্রীকে। তারপরের শাস্তি হবে আপনার একমাত্র কন্যার, তার সাথেও কয়েকজন মিলে যে অনীতিকর কার্য করবে আপনার চোখের সামনে। আপনি কেবল মজা নিতে থাকুন, চোখ কান খোলা রাখবেন, যতক্ষণ আপনার অন্যায়ের জন্য আপনার স্ত্রী এবং একমাত্র আদুরে কন্যার এমন জঘন্য পরিণতি হতে থাকবে ততক্ষণ। তারপরের বিষয়টি নিয়ে ভাবব। প্রথম শাস্তির করুণ দৃশ্য আপনার চোখের সামনেই হতে চলেছে। তৈরি থাকুন জগদীশ বাবু। আপনার জীবিতকালে অন্তরাত্মার সাথে বোঝাপড়া করে নেওয়ার সময় এসে গেছে। পরের শাস্তিগুলো কিভাবে দেওয়া যায় সেটা এর পরেই চিন্তা করব। তবে কথা দিলাম, কালকের প্রভাতের আলো আপনি নাও দেখতে পারেন। সৌমিত্রের পিতার অত্যন্ত কঠিন উক্তিগুলি শোনার সাথে মায়ের হৃদয় বিদারক চিৎকার, আপনি কি মানুষ? যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে আপনার অন্তরে, যে উক্তিগুলি আপনি একটু আগে করলেন সেইগুলোকে বাস্তবায়িত করার আগে একবার ঈশ্বর নামক শক্তিধরের নাম মনে করুন। তিনি কোনোদিনও ক্ষমা করবেন না আপনাকে। মায়ের কথার মাঝখানেই অট্টহাস্যতে ফেটে পড়লেন সৌমিত্রের বাবা। ঠিক তখনই প্রচণ্ড আওয়াজে নিকটে বিকট শব্দে বাজ পড়ল। সেই আওয়াজে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। সেই বাজ পড়ার আওয়াজের সাথে হাসতে হাসতেই সৌমিত্রের বাবা বলেন, একদম ঠিক বলেছেন বৌঠান, তবে ঈশ্বর নামক শক্তিধরের শিক্ষার পাঠ আপনার স্বামীকে পড়ানো উচিত ছিল সবার আগে। যদি ঠিক সময়ে ঈশ্বরের ভয় দেখাতেন আপনার অপদার্থ স্বামীকে, তাহলে হয়তো এই রাতটা কোনোদিনও আসতো না। কথাটা শেষ করেই আবার এক কুটিল হাসিতে হেসে উঠলেন ভদ্রলোক। তখনই কয়েকজনকে ইশারা করে সৌমিত্রের বাবা মায়ের উপর ঝাঁপিয়ে পড়ার। সৌমিত্রের বাবার আদেশের অপেক্ষায় ছিল এতক্ষণ পাষণ্ডগণ। সময়ের অপচয় না করে বাবা এবং আমার চোখের সামনে সম্পূর্ণ বস্ত্র হরণ করে আমার জন্মদাত্রী জননীর। তারপরের দৃশ্য দেখার শক্তি আমার ছিল না। স্নায়ুগুলো ক্রমশ অবশ হয়ে যাচ্ছিল। দু পায়ে দাঁড়ানোর মতো শক্তি হারিয়ে ফেলছিলাম। বুঝতে পারছিলাম আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ হওয়ার আগে শেষবারের মতো দৃষ্টি গেছিল
কয়েকজন পাষাণ্ড ঘিরে ধরেছিল একটা অবলা নারীকে। অর্ধ অবচেতন অবস্থায় পড়ে যেতে যেতে শ্রবণ হয়েছিল এক নারীর বুক ফাটা আত্মচিৎকার। সে আর কেউ ছিল না, আমার জন্মদাত্রী। ততক্ষণে আমার চোখে নেমে এসেছিল ঘন অন্ধকার। সেদিন সেই সময়ের ঘটনার সাক্ষী থাকার মতন আমার মন এবং শরীরের অবস্থা ছিল না। সেদিন জ্ঞান হারিয়ে হয়তো এক প্রকার ঠিকই হয়েছিল। যে দৃশ্য ঘটে গেছিল সেদিন দুর্যোগপূর্ণ রাতে বজ্রবিদ্যুতের সাথে ঘরের ভেতরে, তার আগেই আমার জ্ঞান হারিয়েছিল। তবে সেদিন জ্ঞান হারানোর বদলে যদি মৃত্যু নেমে আসতো তাহলে হয়তো বেঁচে যেতাম। সৌমিত্রের বাবা তার কথা রেখেছিল। সেদিন রাতের বিচার সভার পরে যে নগ্ন নারকীয় ঘটনা সম্পাদন করেছিল তার সাক্ষী কেউ ছিল না। আমার অর্ধ অবচেতন অবস্থায় বুঝতে পেরেছিলাম কয়েকজন মিলে আমার শরীরটার উপরে যে অত্যাচার করেছিল তার অনুভব আমার হয়নি, কারণ আমি সম্পূর্ণ জ্ঞান হারিয়েছিলাম। আমায় ওরা সাথে করে নিয়ে গেছিল সেই অবচেতন অবস্থায়। পরে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। জীবন্ত দগ্ধ হয়ে অজস্র যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আমার স্বজনেরা। জ্ঞান আসার পরে আমি শুনেছিলাম তাদের মুখ থেকে যারা আমার উপরে পাশবিক অত্যাচার করেছিল দীর্ঘদিন। মাঝে মাঝে চেতনা আসতো, ঠিক তখনই অত্যাচার শুরু হতো একের পর এক জল্লাদের। আত্মা তখনই মরে গেছিল, শরীরটা বেঁচে ছিল কেবলমাত্র। আমার স্বজনদের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর সূচনা জল্লাদেরা শুনিয়েছিল উল্লাসের সাথে। সবকিছু আমার কানে যাওয়ার পরেও দুঃখ অনুশোচনাও হয়নি, কেননা আমি জীবিতই ছিলাম না, একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম। জীবন্ত লাশের ভাব প্রতিক্রিয়া হয় না। সৌমিত্রের বাবা নিজের ছেলের মৃত্যুর জন্য যে নারকীয় প্রতিশোধ নিয়েছিল তার বিচার কোনোদিন হবে কিনা আমার জানা ছিল না। কার কথা ভাবব? বাবার কথা, যে মানুষটার কৃতকর্মের ফল আমরা পেয়েছিলাম। তার কথা ভাবার সময় মনের পরিস্থিতি আমার কোনোটাই ছিল না। মাঝে মাঝে মনের ভেতর একটা ক্ষতস্থান দিয়ে অশ্রু নামক রক্ত বয়ে যেত। মা ঠাকুমার জন্য কি দোষ ছিল তাদের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করার? কি অন্যায় করেছিল তারা? এই উত্তর আমি কোনোদিন পাব না। ভালো করেই বুঝে গেছিলাম প্রতিশোধের বন্যী শিখা এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে স্বপ্নেও কোনোদিন ভেবে দেখিনি, যেগুলো আমাদের পরিবারের সাথে ঘটে গেছিল। মৃত্যু আমার সেই দিনই হয়ে গেছিল, সেই দুর্যোগপূর্ণ রাতেই। অর্ধ অবচেতন শরীরটাকে নিয়ে উল্লাসে মত্ত ছিল জল্লাদেরা মাস কয়েক ধরে। তারপরে একদিন এই নাম না জানা পতিতালয়ে বিক্রি করে দিয়ে গেছিল অর্ধ জীবন্ত একটা লাশটাকে। তখন থেকে শরীরটা বেঁচে আছে কোনো মতে। এখানে এসেও কি নিষ্কৃতি পেয়েছিলাম? হয়তো আমার মতো মেয়ের ললাটে লেখাই ছিল এমন দিনটির লিখন। প্রত্যেকটি গোধূলি লগ্নের পরেই মুখে সস্তা প্রসাধনীতে লিপ্ত হয়ে খরিদ্দারের আশায় দাঁড়াতে হতো শরীরটাকে কিছুক্ষণের জন্য বিক্রয় করতে। এখানে নিজের ইচ্ছা চলে না, নিজের ইচ্ছা দেখাতে গেলেই শরীরে জুটবে অসংখ্য প্রতিঘাত। এখানে যে কেবল শরীরের বেচা কেনা হয়, খরিদ্দার অসংখ্য কেবলমাত্র রক্ত মাংসের শরীরের। মনের খরিদ্দারের আশা পাওয়া অসম্ভব। জানি না আর কতদিন এই শরীরটা বেঁচে থাকবে। আশা নিরাশা কবেই শেষ হয়ে গেছে, কিছুই তো নেই চাওয়া পাওয়ার আর। তবে কেন বিধাতা এখনো বাঁচিয়ে রেখেছেন আমায়? এই প্রশ্নের উত্তর খুঁজি অহরহ। বিধাতা আমার সাথে কবে ন্যায় করবেন?